ক্লাস 11-এর এই ক্লাসে আমরা ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি, ডুয়াল নেচার অফ ইলেকট্রন নিয়ে ডিসকাস করব। তো বোরের তত্ত্ব যে আমরা আগে পড়েছিলাম, সেই বোর তত্ত্বে একটাই ধারণা ছিল যে ইলেকট্রনগুলো এক একটা পার্টিকেল এবং ডেফিনিট নাম্বার অফ ইলেকট্রন এক একটা কক্ষে রোটেট করছে, এরকম ধরনের কিছু ধারণা ছিল। কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে কিছু বিজ্ঞানীদের মতামত জেনেছি, যেমন ডি ব্রগলি, হাইজেনবার্গ, শ্রোডিঞ্জার, এদের মত অনুযায়ী বা ম্যাক্স প্লাঙ্ক, এদের মত অনুযায়ী ইলেকট্রন পার্টিকেল নেচার শুধুমাত্র ইলেকট্রনের মধ্যে থাকে না, ইলেকট্রনের দুটো নেচারই থাকে। সো প্রথমে দেখা যাচ্ছে যে ইলেকট্রন যখন কোনো একটা কক্ষের মধ্যে ঘোরে, তখন সেই কক্ষের মধ্যে অ্যাজ আ পার্টিকেল ইলেকট্রন ঘুরছে। কিন্তু ইলেকট্রন প্রকৃতপক্ষে ম্যাক্স প্লাঙ্কের মত অনুযায়ী একটা শক্তিপুঞ্জ। ইলেকট্রন যখন এক স্থান থেকে এক স্থানে মুভ করে, তখন ওয়েভ নেচারে মুভ করে মানে তরঙ্গের আকারে ইলেকট্রন একটা কক্ষের মধ্যে মুভ করে। একটা পার্টিকেল কোনো তরঙ্গ আকারে মুভ করতে পারে না। সুতরাং এই তরঙ্গ আকারে মুভ করার জন্য ইলেকট্রনকে একটা শক্তিপুঞ্জ বলা যেতে পারে। আবার ইলেকট্রনের যেহেতু নির্দিষ্ট ভর আছে, যেটা নিলস বোর প্রুফ করেছিলেন, তাহলে ইলেকট্রনের ভর নেচারও আছে। তো ইলেকট্রনের এই জন্য বলা যায় ইলেকট্রনের এক ভর আছে, আবার ইলেকট্রন তরঙ্গধর্মী। এই দুটো কখনো একটা পদার্থের মধ্যে থাকতে পারে না। শক্তি তরঙ্গধর্মী হয়, আর কোনো একটা ভর, তার মধ্যে শক্তি নিহিত থাকে, কিন্তু তার সাথে শক্তির পার্থক্য আছে। কিন্তু ইলেকট্রন হচ্ছে এমনই একটা কণা যার দ্বৈত প্রকৃতি বর্তমান, ভরও আছে এবং তরঙ্গও আছে। এটা ডি ব্রগলি 1924-এর কাছাকাছি সময় প্রুফ করেছিলেন বা এটা ব্যাখ্যাটা এনেছিলেন। এবং এই জন্য উনি একটা সমীকরণও তৈরি করেছেন, যে সমীকরণ থেকে আমরা ইলেকট্রনের ভর বা ইলেকট্রনের ভরবেগ বা ইলেকট্রনের তরঙ্গ তিনটি বের করতে পারি, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বের করতে পারি। তো দেখা যাক ইকুয়েশনটা কী হতে পারে। ডি ব্রগলির মত অনুযায়ী ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি মানে ইলেকট্রনের পার্টিকেল নেচারও আছে। যদি ইলেকট্রনের পার্টিকেল নেচার থাকে, তাহলে সেই ইলেকট্রন শক্তিতে রূপান্তরিত হতে গেলে আইনস্টাইনের E=mc² সূত্র মেনে চলবে, যেখানে ইটা হচ্ছে শক্তির পরিমাণ, এমটা হচ্ছে ভর এবং সিটা হচ্ছে আলোর গতিবেগ। এখানে যদি ইলেকট্রনের ক্ষেত্রে যদি এটা পুট করি আমরা, তাহলে সি এর জায়গাতে ইলেকট্রনের গতিবেগ বসাবো। তো আইনস্টাইনের E=mc² সূত্রটা সে মেনটেন করবে, কারণ সে তার ভর আছে, সে শক্তিতে রূপান্তরিত হতে হলে সে এই সূত্রটা মেনটেন করে চলবে বা এই সূত্রটা মেনে চলবে। অন্যদিকে ইলেকট্রন যদি তরঙ্গের আকারে প্রবাহিত হয়, যদি ইলেকট্রন তরঙ্গ থাকে, তাহলে সেটা ম্যাক্স প্লাঙ্কের E=hν এই সমীকরণটি মেনে চলবে। কারণ আমরা জানি কিছু পরিমাণ তরঙ্গ বা কিছু তরঙ্গ যখন এক স্থান থেকে আরেক স্থানে প্রবাহিত হয়, তখন সেই তরঙ্গের কম্পাঙ্কের সাথে তরঙ্গের মধ্যস্থ মোট শক্তির সম্পর্ক হচ্ছে শক্তির পরিমাণ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ইন্টু সেই তরঙ্গটির কম্পাঙ্ক। প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের নির্দিষ্ট মান আছে 6.626 × 10⁻34 মিটার ইনভার্স। তো এইভাবে আমরা এটা পেতে পারি শক্তির সঙ্গে তরঙ্গের সম্পর্ক। তো আইনস্টাইনের ভরধর্মী সমীকরণ এবং ম্যাক্স প্লাঙ্কের তরঙ্গধর্মী সমীকরণ ইলেকট্রন দুটোই মেনটেন করে। তাহলে দুটো ক্ষেত্রেই যদি ইলেকট্রনের শক্তি ই ধরা হয়, তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা পেতে পারি দ্বৈত প্রকৃতির ক্ষেত্রে ডুয়াল নেচারের জন্য ফর ডুয়াল নেচার অফ ইলেকট্রন বলতে পারি কি mc² = h × ν বসাতে পারি। আবার আমরা জানি ν এখান থেকে পাচ্ছি ইমপ্লাইজ দ্যাট mc² ν c/λ। c হচ্ছে গতিবেগ, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। আমরা ইলেকট্রনটি যে তরঙ্গ সৃষ্টি করে সেই তরঙ্গ দৈর্ঘ্যটা ল্যামডা নিয়ে চলে এলাম। এইখান থেকে সমীকরণ কী পেতে পারি, সি কেটে যাবে। এখান থেকে যদি আমরা ল্যামডা = বের করতে চাই, তাহলে ল্যামডা হচ্ছে hc/mc², একটা সি কেটে গেলে পাচ্ছি h/m × c। তাহলে যদি সি আলোর গতিবেগ না হয়ে ইলেকট্রনের ক্ষেত্রে এটা পুট করছি বলে ইলেকট্রনের গতিবেগ হয়, তাহলে ল্যামডা হচ্ছে h/m × v, যেখানে ইলেকট্রনের ভর m এবং ভি হচ্ছে ইলেকট্রনের গতিবেগ। ল্যামডা ইলেকট্রন যে তরঙ্গ সৃষ্টি করে যায় সেই তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ। এই সমীকরণটিকে বলা হয় ডি ব্রগলিজ ওয়েভ ইকুয়েশন বা ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ। ল্যামডা h/, ইলেকট্রনের ভরবেগ। এটা হচ্ছে ডি ব্রগলির সমীকরণ। এই সমীকরণের মধ্যে এই জিনিস খুব ভালো মতো দেখা যায় একটা জিনিস, যেটা হচ্ছে যে এরকম কোনো সমীকরণ পাবো না যেখানে ওয়েভ
লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য আছে, আবার অন্যদিকে ভরও আছে। এরকম কোনো সমীকরণ পাওয়া যায় না। একমাত্র ডি ব্রগলির সমীকরণটা তরঙ্গ দৈর্ঘ্য এবং ভর উভয়ই বর্তমান, এবং এই ইকুয়েশনটা কেবলমাত্র ইলেকট্রন যা ডুয়েল নেচার আছে তার ক্ষেত্রেই প্রযোজ্য। এটা হচ্ছে ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ। তো ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ বা ডি ব্রগলির নীতিটা ইলেকট্রনের দ্বৈত প্রকৃতিটাকে ফেভার করে বা ফলো করে। এরকম ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ ছাড়াও আর একজনের তত্ত্ব ইলেকট্রনের দ্বৈত প্রকৃতিকে ফেভার করে বা ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি প্রমাণ করে। সেই তত্ত্বটি হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল বা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। দেখা যাক সেই তত্ত্বটা কী। আসছি এবার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বা হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। এই দুটোকে একসাথে পড়ানোর কারণটা হচ্ছে এই দুটো তত্ত্বই প্রমাণ করে যে ইলেকট্রন তরঙ্গধর্মী নয় বা ইলেকট্রন কণাধর্মী নয়। ইলেকট্রনের মধ্যে তরঙ্গ এবং কণা উভয়ের ধর্মই বর্তমান। এটা হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। তার জন্য দুটোকেই আমরা এক জায়গাতেই পড়ে নিচ্ছি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটি কী? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটির আগে একটা ছোট জিনিস একটু এক্সপ্লেন করে নেওয়া যাক, যেটা এক্সপ্লেন করতে গিয়ে হাইজেনবার্গ যে গল্পটার হেল্প নিয়েছিলেন সেটা বললে আমাদের খারাপ লাগবে না শুনতে। একটা বক্সের মধ্যে কোনোভাবে বক্সটাকে পুরোপুরি কালো রং করে দেওয়া হয়েছে বক্সের ভেতরে, যাতে না বুঝতে পারা যায়। এবার বক্সের মধ্যে একটা বেড়ালকে রাখা হয়েছে। ধরলাম বেড়ালের থাকার পয়েন্ট হচ্ছে এটা, কালো বেড়াল। গল্পটা হচ্ছে ব্ল্যাক ক্যাট ইন আ ব্ল্যাক বক্স। এই অবস্থায় যদি বক্সটিকে শুধু রেখে দেওয়া হয় তাহলে কালো বেড়ালটি বক্সের কোন জায়গাতে আছে বা বাক্সটার কোন জায়গাতে আছে আমরা দেখে বুঝতে পারবো না, কারণ বক্সটাও স্থির, বেড়ালটাও স্থির, বেড়ালটাও নড়াচড়া করবে না, ভয় পাবে না, তাই এক জায়গাতে বসে আছে। তাহলে আমরা এই সময় বেড়ালটার অবস্থানটা বুঝতে পারছি না। কিন্তু আমি যদি এটাকে একটা ওয়েইং মেশিন বা একটা দাঁড়িপাল্লার মধ্যে দিই তাহলে কিন্তু আমি বেড়ালটার প্রকৃত ভর বা বাক্স সমেত বেড়ালটার ভর বলা যেতে পারে নির্ণয় করতে পারবে। কিন্তু যদি এবার বাক্সটাকে নাড়িয়ে দেওয়া হয়, ঝাঁকিয়ে দেওয়া হয়, তাহলে বেড়ালটা দৌড়দৌড়ি শুরু করে দেবে। যদি বেড়ালটা দৌড়দৌড়ি শুরু করে, যখন দৌড়দৌড়ি করছে তার অবস্থানটা বুঝতে পারছি, বেড়ালটা সরলো, বেড়ালটা বাক্সের কোণে গেল, সেই সময় কিন্তু এটা যদি আমি ওয়েইং মেশিনের উপরে দিই তাহলে কিন্তু সঠিক ভর নির্ণয় করতে পারা যাবে না, কারণ বেড়ালটা কন্টিনিউয়াস মুভ করছে। তাহলে যে সময় আমরা বেড়ালটা মুভ করছে বুঝতে পারছি, বেড়ালটার অবস্থানটা বুঝতে পারছি, সেই সময় তার ভর মাপতে পারছি না। আবার যে সময় বেড়ালটার ভর মাপতে পারছি, মানে বেড়ালটা শান্ত হয়ে এক জায়গায় বসে আছে, সেই সময় কিন্তু বেড়ালটা বক্সটার কোথায় বসে আছে সেটা কিন্তু আমরা দেখে বুঝতে পারছি। অর্থাৎ এই যে কন্ডিশনটা তৈরি করা হয়েছে, এই কন্ডিশনে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে বেড়ালের অবস্থান নির্ণয় করতে পারবো, বা সেই মোমেন্টে যে মোমেন্টে বেড়ালের অবস্থান নির্ণয় করতে পেরেছি সেই মোমেন্টে কিন্তু বেড়ালটার ভর নির্ণয় করতে পারবো না। আবার যে মোমেন্টে বা যে সময়টা আমি বেড়ালটার ভর নির্ণয় করতে পারলাম সেই সময় আমরা বেড়ালটার অবস্থান কোথায় সেটা বুঝতে পারলাম না। হাইজেনবার্গ বলছেন ইলেকট্রনের অবস্থাটাও ঠিক সেরকম। ইলেকট্রন যখন কোনো একটি কক্ষে মুভ করে বা যখন কোনো একটা স্থানে থাকে, সেই পার্টিকুলার মোমেন্টে আমরা ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ, মোমেন্টাম দুটোই একসাথে নির্ণয় করতে পারবো না। ইলেকট্রনটা কোন কক্ষে আছে তার অবস্থানটা নির্ণয় করতে যদি পারি, তাহলে যে মুহূর্তে সে কক্ষের মধ্যে ঘুরছে সেই মুহূর্তে তার ভরবেগ নির্ণয় করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আবার ইলেকট্রনের যদি ভরবেগ নির্ণয় করতে হয়, ইলেকট্রনটাকে থামতে হবে এবং বা ইলেকট্রনটাকে পার্টিকুলার একটা জায়গাতে বদ্ধ অবস্থানে আনতে হবে, তখন কিন্তু তার অবস্থান নির্ণয় করতে পারবো না। তাহলে যেটা একটা পার্টিকেলের ক্ষেত্রে কিন্তু কখনো সম্ভব নয়। একটা পার্টিকেলের অবস্থান ভরবেগ যে কোনো সময়, যে কোনো অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম, যে কোনো মোমেন্টে আমরা নির্ণয় করতে পারি, কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে সেটা নির্ণয় করা যাবে না। হাইজেনবার্গ এটা প্রমাণ করেছিলেন, এবং প্রমাণ করতে গিয়ে হাইজেনবার্গ একটা সমীকরণ দিলেন, যে সমীকরণটাকে বলা হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনিটি ইকুয়েশন বা হাইজেনবার্গের অনিশ্চয়তা সমীকরণ। সমীকরণের স্টেটমেন্টটা কি আগে বলা হলো, যে কোনো ইলেকট্রনের একটা নির্দিষ্ট সময়, ফর এনি ইনস্ট্যান্ট অফ টাইম, একটা নির্দিষ্ট সময় কোনো ইলেকট্রনের ভরবেগ এবং তার অবস্থান দুটোই একসাথে নির্ণয় করা সম্ভব নয়। যদি দুটো একসাথে নির্ণয় করতে হয় বা করা হয়, তাহলে দুটোর ক্ষেত্রেই একটা অনিশ্চয়তা থেকে যায়, অর্থাৎ একটা আনসার্টেনিটি, একটা ভুল পার্সেন্টেজ এরার থেকে যায়। ধরা হলো কোনো একটা সময় একটা ইলেকট্রনের ভরবেগ নির্ণয় করা হলো, এবং সেই ভরবেগের অনিশ্চয়তা বা তার ভুলের পরিমাণটা ধরা হলো ডেল পি, যে পরিমাণ ভুল হয়েছে।
হয়তো ভরবেগ নির্ণয় হওয়ার কথা এক্স, আমাদের ওয়াই হয়েছে, তাহলে ভুলের পরিমাণ কত? ভুলের পরিমাণ হচ্ছে ওয়াই ডিফারেন্স এক্স বা ওয়াই মাইনাস এক্স যাই বলি, তার পার্সেন্টেজ কত? বাই এক্স ইন্টু 100%। তাহলে যত পার্সেন্ট ভুল হলো এই ভুলের পরিমাণটাকে বলা হচ্ছে পার্সেন্টেজ অফ আনসার্টেনটি বা অনিশ্চয়তার পরিমাণ। তাই যদি সেই অনিশ্চয়তা, ভরবেগের অনিশ্চয়তা যদি ডেল পি হয় এবং যদি তার অবস্থানের অনিশ্চয়তা হয় ডেল এক্স, কোন পার্টিকুলার পজিশনে আছে সেই অবস্থান নির্ণয় করতে গিয়ে তার মধ্যে ডেল এক্স পার্সেন্টেজের ভুল হলো, হাইজেনবার্গ প্রমাণ করেছেন যে ডেল পি আর ডেল এক্স যদি গুণ করি, দ্যাট ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4 পাই। এই এইচ বাই 4 পাই সংখ্যাটার থেকে সব সময় ডেল পি ইন্টু ডেল এক্স বেশি হবে, আইদার বেশি হবে অর দুটোই ইকুয়াল হবে, এইচ বাই 4 পাইয়ের সমান হবে। তাহলে এখান থেকে পেলাম কি আমরা ইকুয়েশনটা ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4 পাই, অর্থাৎ তার ভরবেগের অনিশ্চয়তা এবং অবস্থানের অনিশ্চয়তার গুণফল এইচ বাই 4 পাইয়ের সমান বা তার থেকে বেশি হবে। এখানে এইচ যেহেতু প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, এটা নট ইকুয়াল টু 0, কখনোই শূন্য নয়, তাহলে অনিশ্চয়তাটা কখনোই শূন্য এখানে হবে না, এইচ বাই 4 পাই সংখ্যাটা কখনো শূন্য হবে না। এবং এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, কোনো একটা সময় ধরলাম যে আমি তার ভরবেগ নির্ণয় করতে পেরেছি। যদি ভরবেগ নির্ণয় করতে পারি তাহলে বলতে পারি ডেল পি ইকুয়ালস টু 0, কারণ অনিশ্চয়তা শূন্য হয়ে গেল, কোনো অনিশ্চয়তা নেই, সঠিক ভরবেগ নির্ণীত হয়েছে। তা ডেল পি ইকুয়াল টু 0 হলে এই ইকুয়েশন থেকে পাচ্ছি আমরা ডেল এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4 পাই ডিভাইডেড বাই 0, কারণ ডেল পির জায়গায় 0 পুট করে এদিকে নিয়ে আসা হলো, ডিভাইড বাই 0 হলো। এটা অসীম, ডেল এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু আছে ইনফাইনাইট, মানে অসীম, অসংজ্ঞাত, নির্ণয় করা সম্ভব নয়। তাহলে যে মোমেন্টে তার ভরবেগ নির্ণয় করতে পারছি সেই মোমেন্টে তার অবস্থানের অনিশ্চয়তা, আনসার্টেনটি ইন পজিশন হয়ে যাচ্ছে অসীম। সিমিলারলি যে মোমেন্টে তার অবস্থান নির্ণয় করতে পারবো সেই মোমেন্টে তার ভরবেগের অনিশ্চয়তা হয়ে যাবে অসীম, অর্থাৎ কোনো একটিকে নির্ণয় করতে পারবো, অপরটিকে নির্ণয় করতে পারা যাবে না। এটাই হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আমাদের ক্লাস 11-এ এখান থেকে ছোটোখাটো অঙ্ক দেয়, ছোটোখাটো অঙ্ক যখন দেবে, যখন আমাদের কখনও ডেল পি দিয়ে দিল, ডেল এক্স বের করতে বললো, কখনও ডেল এক্স দিল, ডেল পি বের করতে বললো, তো যখন একটা দিয়ে আর একটা বের করতে বললো তখন আমরা সমীকরণটাকে চেঞ্জ করে নিয়ে ডেল পি ইন্টু ডেল এক্স ইকুয়াল টু এইচ বাই 4 পাই ধরে নেবো, কারণ ইকুয়াল টু একটা শর্ত, আবার গ্রেটার দ্যান একটা শর্ত, আমরা ইকুয়াল টু শর্তটা ধরে নেবো। এবং এই শর্ত থেকে অনেক সময় এখান থেকে ইলেকট্রনের বেগ বার করতে দেয়, যদি বা বেগের অনিশ্চয়তা বের করতে দেয়, তখন কি করা যাবে? তখন এই জিনিসটাকে একটু চেঞ্জ করে নেবো। কীরকম চেঞ্জ করা যাবে? যেমন ডেল পি ইন্টু ডেল এক্স, যদি এর উপরে লিখে নেওয়া যাক, ডেল পি ইন্টু ডেল এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলো। আমাকে কোনো সময় ইলেকট্রনের ভরবেগ বের করতে না বলে ইলেকট্রনের ভর বের করতে বলে বা ভরের অনিশ্চয়তা বের করতে বলে, তখন কি করব? তখন প্রথমে আমরা ইকুয়েশনটা চেঞ্জ করে নেবো, ডেল পি ইন্টু ডেল এক্স ইকুয়াল টু এইচ বাই 4 পাই, একটা শর্ত নিয়ে নেবো। এবং ভরবেগ মানে ডেল পি, ভরবেগ আমরা জানি ভর ইন্টু বেগ, তাহলে বলতে পারি এখানে ডেল পির জায়গাতে বসাবো আমরা এম ইন্টু ডেল ভি। ডেল এম ভি কেন লিখলাম না, ডেল্টা এম ভি কেন লিখলাম না? কারণ ভর হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, এটা কখনো ভুল হবে না, কখনো 0 হবে না, তাই এর পরিবর্তন হয় না বলেই এমটাকে আমরা ডেল্টা থেকে বাইরে নিলাম। তাহলে লিখলাম ডেল পির জায়গাতে এম ডেল ভি ইন্টু ডেল এক্স ইকুয়াল টু এইচ বাই 4 পাই, অর্থাৎ এখান থেকে পেলাম ডেল ভি ইন্টু ডেল এক্স ইকুয়াল টু এইচ বাই 4 পাই এম। এই ইকুয়েশান থেকেও আমরা কখনো কখনো বেগের অনিশ্চয়তা বের করতে পারি। এভাবে আমরা 11-এ কিছু অঙ্কগুলোকে এই সমীকরণগুলো থেকে বের করতে পারবো। এটা হচ্ছে অল অ্যাবাউট হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। আমাদের এই ডি ব্রগলির সমীকরণ আর হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে ছোটো ছোটো অঙ্ক দেয়, কখনো টোটালি নীতিগুলোকে লিখতে দেয়, নীতিগুলোকে আমাদের লিখতে হবে, যতটুকু বললাম এতটুকু লিখলেই হবে। আর অঙ্ক যদি দেয় ওই দুটো সমীকরণে ডাইরেক্টলি মান বসিয়ে অঙ্কগুলো বের করা যাবে।